বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন চলাকালীন একেবারে থমথমে অবস্থা বিরাজমান, যখন ছাত্রদেরকে ধরে নিয়ে আসা হচ্ছিল কোর্টে, কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়াচ্ছিল না। ঠিক ওই সময় হচ্ছে তাদের পক্ষে আমি আন্দোলনে, মানে এটাও একটা আন্দোলন। যেমন আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা হচ্ছে হসপিটালে ভর্তি হয়েছে, সেখানে ডাক্তাররাও এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। তা আমি আইনি লড়াই লড়েছি। তার মধ্যে একটি মামলা উল্লেখ না করলেই নয়। গোপালগঞ্জের একটা ছেলে প্রশান্ত মালাকার, সে কখনো হেলিকপ্টার দেখে নাই। তো যখন ঢাকায় আসলো তখন ম্যাচের উপরে, ছাদের উপরে সে হেলিকপ্টারটা দেখে একটু খুশি লাগলো তার কাছে। সে হেলিকপ্টারকে টাটা দিল। টাটা দেওয়ার কিছুক্ষণের পরেই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আমি তার পক্ষে আইনি লড়াই লড়েছি। তৎকালীন মিডিয়ায়, আর জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো মিডিয়ায়, আপনাকে যেটি আমি পত্রিকার কাটিজগুলো আপনাকে আমি দিব, সেখানে এই বিষয়ে আমার অনেকগুলো সাক্ষাৎকার প্রকাশ পায়, যেখানে হচ্ছে আমি তার পক্ষে যে আইনি লড়াই লড়েছি তার বিভিন্ন ডকুমেন্টসও রয়েছে সেখানে। কিন্তু এর আগে আমার যেটা মনে হলো যে আমি আসলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিছু মানববন্ধন করেছিলাম, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি বিভিন্ন স্মারকলিপি দিয়েছিলাম। তো তাদের হয়তোবা বিরাগ ভাজনতার কারণেই কিন্তু তারা হয়তোবা মানে দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে গিয়ে আমার নামটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে হত্যা মামলা হয় সেখানে তারা আমার নামটা এনরোল করে দেয়। এটা হচ্ছে আমার মানে মনে হলো আর কি। তো এটা আমার জন্য খুবই আসলে দুঃখজনক ছিল। এটা খুবই হাস্যকর ব্যাপার যে যে আমার বিরুদ্ধে যে দুটি মামলা করা হয়েছিল, যে দুটি মামলা আমার নাম আছে, সেখানে তৎকালীন আওয়ামী লীগ অনেক প্রভাবশালী মন্ত্রী এমপিদের নামের আগে আমার নাম, সেখানে মেয়র আতিকুল ইসলামের নামের আগেও আমার নাম, মানে আমি 10 নম্বর আসামি। তাহলে বুঝেন আমি কত প্রভাবশালী একটা বিষয় তুলে ধরা হয়েছে। তো বেসিক্যালি আমি থাকি কিন্তু কোনাপাড়া। তো আমার কোনাপাড়া আর আমার কোর্ট কাছারি, এটা ছাড়া আমার কোথাও যাতায়াত নাই। তো আমার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটা উত্তরা পশ্চিম থানার মামলা। তো আমি থাকি কোনাপাড়া, আমার বিরুদ্ধে মামলা হচ্ছে উত্তরা পশ্চিম, যেখানে আমি কখনো যাই নাই। শুধুমাত্র যেদিন আমাকে আমার মতিঝিলস্থ যে কার্যালয় ছিল সেখান থেকে যখন অ্যারেস্ট করা হয়, এই আমি জীবনে ফার্স্ট গেছি হচ্ছে উত্তরা পশ্চিম জায়গায়, এই লোকেশনটাই আমি ফার্স্ট যাওয়া। তো এটা আসলে হাস্যকরই বলা চলে আমার জন্য। আসলে আমি যখন জেলের ভিতরে যাই, 48 দিন আমি জেলে ছিলাম। তো আমি সেখানে আসলে দেখেছি যে এখানে শুধুমাত্র আমি না, এখন আমি একজন প্রফেশনাল পার্সন হিসাবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি হয়তোবা এই মামলার একজন ভিকটিম হয়ে গেছি। এখানে অনেকেই আছে আমি দেখলাম যারা হচ্ছে তৎকালীন আওয়ামী সরকারের কোনো ইয়ের সাথে ছিল না, রিলেটেড ছিল না, তারাও কিন্তু এই মামলার আসামি। তো তাদের সাথে আমি যে আলোচনাগুলো শুনে জানতে পারলাম যে অনেকের সাথে জমি নিয়ে বিরোধ ছিল, পার্সোনাল ক্ল্যাশ ছিল। এই জমি নিয়ে বিরোধ বা পার্সোনাল ক্ল্যাশ থেকে অনেকে শত্রুতা বশবর্তী হয়ে এই মামলাগুলোতে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে, যেটা আসলে বিচার ব্যবস্থার জন্য খুবই হুমকি স্বরূপ। কারণ আপনার যারা এই ঘটনার সাথে রিলেটেড না তাদেরকে এই মামলা দেয়া, এটা কিন্তু এই মামলাগুলো সঠিক বিচারে আসলে অনেক বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে আমি মনে করছি। আসলে আমরা তো একটা ফ্যাসিস্ট রিজিম আমরা যেটা বলছি, এটার বিরুদ্ধে আমরা লড়াই করছি, আমরা যেটা বলছি আর কি। তো আওয়ামী লীগের আমলে কি হতো যে ভিন্ন পরিচয় রাজনৈতিক দলের নাম বললে তাকে থানায় ঢুকিয়ে দেওয়া হতো, এটা আমরা এখন বলছি আর কি। তো এখন কি হচ্ছে, এখন তো আপনার একটা মানুষকে হচ্ছে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যা মামলাগুলো হয়েছে একবার দেদারসে আসামি করা হয়েছে। আপনি দেখবেন যে একটা হত্যা মামলা যদি আপনি খোঁজ খবর নেন, একটা হত্যা মামলায় 600, 1200, 12,000ও আসামি, যেখানে একেবারে এজাহারভুক্ত আসামি রয়েছে যাদের সাথে এই ঘটনার কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু এর ফলে কি হয়েছে, যারা মূলত এই কালপ্রিট, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর গুলি ছুড়ছে বা সেখানে স্পটে ছিল, তারা কিন্তু এই আসামিগুলোর কারণে তারা কিন্তু অনেকটা পার পেয়ে যাবে। এই যে এটা বিচার ব্যবস্থার জন্য অনেক বেশি হুমকি স্বরূপ। আর এটা কিন্তু আমাদের মাননীয় আইন উপদেষ্টা মহোদয় সহ শুরু করে আইন বিভাগে যারা মানে যাদের দায়িত্ব, এটা কিন্তু চাইলে এই মামলাগুলো অথেন্টিসিটি বা অথেন্টিকভাবে হচ্ছে যে এই মামলাগুলো রুজু করতে পারত, অথবা একটা প্রতিবেদন আকারে শুরু করা যেত, যেখানে আসলে সঠিক ভেরিফাইয়ের মাধ্যমে যারা প্রকৃত আসামি তাদেরকে খুঁজে বের করা সম্ভব ছিল। কিন্তু তা না করে এমনভাবে ঢালাওভাবে আসামি করে আসলে মূলত প্রকৃত আসামিদেরকে সুযোগ দেওয়া হয়েছে বেঁচে যাওয়ার জন্য। মামলাগুলো কিন্তু পুলিশ নেয় নাই, পুলিশ কিন্তু মামলাগুলো সবগুলো সিআর মামলা, যেখানে আপনি শুনে আশ্চর্য হবেন যে অনেক বাদী আছে ভিকটিমকে চিনেই না, মানে ভিকটিমকে সে চিনে না, তার সাথে কোনো ইন্টার রিলেশনে নাই। সে কি করছে, সে কিছু অসাধু চক্র যার মামলা বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের সাথে হচ্ছে আতাত করে বড় একটা এজাহারভুক্ত করে, যেখানে 200-300 আসামি করে তাদের কাছ থেকে টাকা খেয়ে এদেরকে হচ্ছে অন্তর্ভুক্ত করে এদের নামে একটা এফআইআর করা হচ্ছে। বিনিময়ে কি হচ্ছে, এই বাদীগুলো যারা আসামি হচ্ছে তাদেরকে এফআইআরটা দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। আর এটা কিন্তু এফআইআর যখন হচ্ছে, যখন আদালত একটা অর্ডার দিচ্ছে থানাকে,
তখন থানা কিন্তু বাধ্য যেটা এফআইআর নেওয়ার জন্য। সেক্ষেত্রে পুলিশের আসলে দায়বদ্ধতা আপনি বলতে পারেন না, কারণ যেহেতু কোর্ট থেকে মামলাগুলো হচ্ছে। কিন্তু পুলিশ এখানে কি করতে পারতো, যাদেরকে আসামি করা হচ্ছে তাদের আসলে প্রকৃত পরিচয়টা শনাক্ত করে তাদেরকে অ্যারেস্ট করতে পারতো, যারা এই মামলার সাথে সম্পৃক্তই না। যেমন ধরেন আপনি দেখবেন একটি মামলা আমি দেখেছি যে খুবই হাস্যকর ব্যাপার, ওই ব্যক্তিটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন উনি ছিল লন্ডনে। উনি লন্ডনে ছিল, কিন্তু উনি যেদিন লন্ডনে ছিল ওই তারিখে উনি ছিল হত্যা মামলার আসামি। মানে যেটা আসলে খুবই ইয়ে করা। তো এখন এই ব্যক্তিটা যদি অ্যারেস্ট হয় তাহলে কি হবে, এটা আসলে সন্দেহজনক। যারা প্রকৃত আসামি যারা, এরা কিন্তু পার পেয়ে যাবে এই কারণে, এসব কারণে।